প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সিলেট বোর্ড 2023 সালের এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব থেকে, অর্থাৎ অবচয় অধ্যায় থেকে, সেই অঙ্কটির সমাধান করব। অঙ্কটি করার আগে অবশ্যই তোমাদের অঙ্কটি খুব ভালোভাবে একবার পড়ে নিতে হবে, যাতে অঙ্কের করণীয় করার ক্ষেত্রে কখন কোন তথ্যের প্রয়োজন হয় যেটা সহজেই বোঝা যাবে। এখন এখানে দেখো, অঙ্কে বলা আছে ঢাকা লিমিটেড 2019 সালের 1 জানুয়ারি তারিখে 10 লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি আমদানি করে। মনে রাখবে, এখানে আমদানি করে বা ক্রয় করে যে কোনো একটা বলা থাকতে পারে। এরপর বলছে এটির আমদানি শুল্ক, বহন খরচ ও সংস্থাপন বাবদ যথাক্রমে 1 লক্ষ টাকা, 80,000 টাকা ও 1,20,000 টাকা খরচ করে। অর্থাৎ কি বলছে দেখো, এখানে আমদানি শুল্ক তিনটা খরচের কথা বলা আছে। যে আমদানি শুল্ক প্রথমেই বলা আছে, তার মানে আমদানি শুল্ক 1 লক্ষ টাকা। এরপরে বলা আছে বহন খরচ, বহন খরচ হচ্ছে 80,000 টাকা। এরপরে বলা আছে সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় হচ্ছে 1,20,000 টাকা। বলছে যন্ত্রপাতিটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। অর্থাৎ এই যে মেশিনটি ক্রয় করা হলো, এই মেশিনটি আমাদের 10 বছর ভালোভাবে ব্যবহার করা যাবে। অর্থাৎ এটির আয়ুষ্কাল হচ্ছে আনুমানিক 10 বছর। 10 বছর এই মেশিনটি ভালোভাবে তার সার্ভিস দিতে পারবে। এরপরে বলছে ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা। অর্থাৎ এই যে মেশিনটি ক্রয় করা হলো, এটি তো বলাই হলো যে 10 বছর খুব ভালোভাবে ব্যবহার করা যাবে, এবং 10 বছর ব্যবহার শেষে এটিকে যদি আমরা বিক্রি করি তাহলে 1 লক্ষ টাকা পাবো, যেটির নাম বলা হয় ভগ্নাবশেষ মূল্য। এরপরে বলা আছে প্রতি বছর ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয়। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি 1 জুলাই তারিখে দেখো মেশিনটি ক্রয় করছে, কিন্তু বলছে যে এটির হিসাবকাল কিন্তু শেষ হবে প্রতি বছর ডিসেম্বর মাসে। এরপরে বলছে প্রতিষ্ঠানটির ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক 20% হারে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি যে অবচয় ধার্য করবে মেশিনটির উপর, সেটি হচ্ছে 20%, তার হার হচ্ছে 20%, এবং পদ্ধতির নাম হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তাহলে এইগুলো ছিল আমাদের অঙ্কের মূল করণীয়, মূল বিষয়। এখন আমাদের করণীয় বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। বলছে দেখো, যন্ত্রপাতিটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। এটি হচ্ছে আমাদের প্রথম করণীয়। তাহলে যন্ত্রপাতির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করার জন্য আমরা এখানে ক নাম্বার যেহেতু করণীয়, তাহলে এখানে আমরা একটা লিখলাম যে যন্ত্রপাতির অবচয়যোগ্য মূল্য নির্ণয়। এখন আমরা এটার জন্য কি করব, একটা নির্ধারিত ছক দেব। এই ছকে আমরা এখানে একটা ছক দিয়ে নিলাম, বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। প্রথম থেকে আমাদের আসতে হবে। দেখো, প্রথমে যে 10 লক্ষ টাকা ছিল, এই 10 লক্ষ টাকাটা কি, যন্ত্রপাতির কি কি মূল্য, আমদানি মূল্য। তাহলে প্রথম বিবরণের ঘরে আমরা লিখবো, এখানে যদি যন্ত্রপাতির যেহেতু আমদানি মূল্য লেখা আছে, তাহলে আমরাও এখানে আমদানি মূল্যই লিখে দেব। যদি এটি ক্রয় মূল্য লেখা থাকতো তাহলে আমরা ক্রয় মূল্যই লিখে দিতাম। কত টাকা ছিল দেখো, এখানে বলছে যে এই যন্ত্রপাতির আমদানি মূল্য হচ্ছে আমাদের 10 লক্ষ টাকা, তাহলে আমরা 10 লক্ষ টাকা দেব আমদানি মূল্য। এরপরে খরচগুলোর দিকেই লক্ষ্য রাখো। দেখো, এখানে বলছে প্রথম যে একটা খরচের নাম আছে, এই খরচটির নাম হচ্ছে আমাদের আমদানি শুল্ক। তাহলে পরের খরচে যাব আমরা, পরের খরচের নাম আমদানি শুল্ক, এবং এই আমদানি শুল্কের টাকার পরিমাণ দেখো বলছে প্রথম যেটা আমদানি শুল্ক, তাহলে প্রথম টাকাটাই হচ্ছে, যেহেতু যথাক্রমে এখানে ব্যবহার করা হয়েছে, তাহলে এটি এটি হচ্ছে আমদানি শুল্ক। এরপরে বলছে যে বহন খরচ, এর পরবর্তী খরচটার নাম হচ্ছে আমাদের বহন খরচ। তাহলে আমরা এখানে দিয়ে দেব বহন খরচ। কত টাকা বহন খরচ বলছে আমাদের অঙ্কে, 80,000 টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের 80,000 টাকা হচ্ছে আমাদের বহন খরচ। এরপরে বলছে কি সংস্থাপন ব্যয়, এবং এই সংস্থাপন ব্যয় আছে আমাদের। তাহলে পরের খরচটি দিয়ে দেব আমরা সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় কত টাকা বলা আছে, বলছে যে দেখো 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা হচ্ছে আমাদের সংস্থাপন ব্যয়। এই চারটি ব্যয় মূলত ছিল, অর্থাৎ একটা মেশিন ক্রয় করা হয়েছে বা আমদানি করা হয়েছে 10 লক্ষ টাকা দিয়ে, যেটি আবার হচ্ছে কি আমদানি শুল্ক ছিল, আবার কি বহন খরচ ছিল, এবং সংস্থাপন ব্যয় ছিল। এই সবগুলো ব্যয় কি করতে হবে আমাদের, এই সবগুলো ব্যয় এখন আমরা কি করব, এই ব্যয়গুলো আমরা এখন যোগ করে নেব। এই সবগুলো ব্যয় আমরা যোগ করে নেব। এখানে দেখো, এখানে যে সর্বশেষ টাকার কলামটি আছে, এখানে আমরা টান দিয়ে একটা আন্ডারলাইন করব, করার পরে আমরা এখানে যোগ করব। এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের টাকার পরিমাণটা কত হবে, তাহলে টাকার পরিমাণ হচ্ছে দেখো 13 লক্ষ টাকা হবে। এটি যদি আমরা যোগ করি তাহলে আমাদের টাকার পরিমাণ হবে 13 লক্ষ টাকা। এটি কি, এটি হচ্ছে কিন্তু এই 13 লক্ষ টাকা কি আমাদের মোট ক্রয় মূল্য কি না,
এটি হচ্ছে আমাদের এই যে যে যন্ত্রপাতিটা আমরা ক্রয় করলাম, এই যন্ত্রপাতির মোট ক্রয় মূল্য বা মোট আমদানি মূল্য, এটি হচ্ছে মোট ক্রয় মূল্য। অর্থাৎ এই যে ক্রয় আমদানি করা হয়েছে এবং এখান থেকে যে আনুষঙ্গিক যতগুলো ব্যয় করা হবে সবগুলো ব্যয় যোগ করলে পাওয়া যায় হচ্ছে মেশিনের মোট ক্রয় মূল্য। এখন কি, এখন আমরা কিন্তু বের করব অবচয়যোগ্য মূল্য। তাহলে আমরা বের করলাম কি মোট ক্রয় মূল্য, এই মোট ক্রয় মূল্যের সাথে আমাদের আর একটা জিনিস বাদ দিতে হবে। তাহলে সেই কি বাদ দেবো, তাহলে বাদ আমরা লিখে দেবো যে বাদ কি বাদ দেবো, এই যে দেখো এই যে মেশিনটির একটা ভগ্নাবশেষ মূল্য রয়েছে, কিন্তু এই মেশিনটি কিন্তু 10 বছর আয়ুষ্কাল, অর্থাৎ 10 বছর ব্যবহার করা যাবে এবং 10 বছর ব্যবহার করার পরে এই মেশিনটি কিন্তু 1 লক্ষ টাকায় বিক্রি করা যাবে। তাহলে 1 লক্ষ টাকা আমাদের এখান থেকে কি করতে হবে, 1 লক্ষ টাকা আমাদের ভগ্নাবশেষ মূল্য এখান থেকে বাদ দেব। তাহলে এখন যদি আমরা এটাকে বাদ দেই, তাহলে বাদ দিলে আমরা কত পাবো, দেখো এখানে যদি এটা এই 13 লক্ষ টাকা থেকে আমরা 1 লক্ষ টাকা এখন কি করবো, বাদ দেব। তাহলে বাদ দিলে আমরা টাকার পরিমাণ কত পাবো, 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকাই হচ্ছে আমাদের কি, এই 12 লক্ষ টাকার নামই হচ্ছে আমাদের আমাদের কি এই যে যন্ত্রপাতির অবচয়যোগ্য মূল্য, এটি আমাদের বের করতে বলছে না। এই যন্ত্রপাতির এখন এতক্ষণ এত কিছু করার পরে আমরা পেয়ে গেলাম যে তথ্যটি, সেটি হচ্ছে আমাদের যন্ত্রপাতির অবচয়যোগ্য মূল্য। এটি হলো আমাদের এই 12 লক্ষ টাকাই হচ্ছে আমাদের যন্ত্রপাতির অবচয়যোগ্য মূল্য। এটি হলো কি গেল, এটি আমাদের ক নং অংশের সমাধান গেল। আবার খ নং অংশের সমাধান পরবর্তী ভিডিওতে এবং গ নং অংশের সমাধান একই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আমি অবশ্যই শিক্ষার্থীদের বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।